আস্তে পাতাল রেল তো চালু হয়ে যাচ্ছে কলকাতার সর্বত্র জুড়ে। এমনকি নদীর তলা দিয়ে অবধি চলতে শুরু করেছে পাতাল রেল। তা এই পাতাল রেল যখন প্রথম কলকাতায় চালু হলো, সেই সময় কলকাতার পকেটমারদের একটা মহতী সভা সম্পর্কে কিছু জানতে চান? তাহলে চলুন শুনে ফেলা যাক। তারাপদ রায়ের পাতাল রেলের পকেটমার শুরু করছি। কলকাতার নিউ মার্কেটের পেছন দিকের একটা চোরা গোপ্তা অন্ধকার গলি, চারপাশে যত রাজ্যের আবর্জনা, তরকারির খোসা, মুরগির পালক, ময়লা জল, তার মধ্যে দিয়ে যেতে হয়। রাস্তার শেষে একটা আদ্যিকালের বাড়ির এক পাশের দেওয়াল ঘেঁষে লম্বা একটা টিনের চালা। এই টিনের চালার মধ্যে একদিকে গাদা হয়ে পড়ে রয়েছে হাজার হাজার ছেঁড়া, নতুন, ভালো, খারাপ মানি ব্যাগ। তারই পাশে কত রকম কলম, নামি দামি, দিশি, বিলিতি, সেও অন্তত কয়েক হাজার। তাছাড়াও চশমার খাপ, চশমা, কাগজপত্র, কিছু ঘড়ি, আরও কত কি জিনিস ছড়ানো রয়েছে। টিনের চালাটা বিরাট। চালাটার অন্য প্রান্তে রয়েছে একটা সাবেকি আমলের মেহগিনি খাট, গদি মোড়া, তার উপরে রঙিন ঝালর দেওয়া চাদর। ওই বিছানা হাফিজ সর্দারের। আজ সকালে ওই বিছানার ওপরে তাকিয়ায় হেলান দিয়ে শুয়ে আছে হাফিজ সর্দার। ঘরের মেঝেতে লম্বা টানা শতরঞ্চি বিছানো, ওইদিকের ওই মানি ব্যাগ, কলমের গাদা পর্যন্ত। ঘরের মেঝে ছেয়ে গেছে লোকজনে। রোগা রোগা, কালো কালো চাপা প্যান্ট আর রঙিন জামা পরা অধিকাংশ লোক। লাল্লু সিং, চুল্লু শেখ, কাল্লু দাস, বিল্লু মিঙা, নামগুলো কীরকম যেন। প্রায় সকলেরই বয়স 20 থেকে 30-এর কোঠায়। দু একজন বেশি বয়সী বা রং ফর্সা বা মোটা ব্যক্তি যে নেই তা অবশ্য নয়, তবে ঘর গিজগিজ করছে লোকে, তার মধ্যে তাদের সংখ্যা ধর্তব্যের মধ্যে আসে না। আজ সকালে এই চালা ঘরে কলকাতার পকেটমারদের মিটিং বসেছে। হাফিজ এদের সর্দার। এখন যে বিছানায় বসে সভা চালাচ্ছে সেটা তারই বিছানা। আর যেসব মানি ব্যাগ, কলম ঘরের ওপাশে পড়ে রয়েছে সেগুলো যে পকেট মারার ফসল সে কথা আশা করি বুঝিয়ে বলতে হবে না। সে যা হোক, আজকের সমস্যা গুরুতর। সেই কলকাতায় যখন ঘোড়ার ট্রাম উঠে গিয়ে বিদ্যুতের ট্রাম চালু হয়েছিল, আর তারপরে যখন প্রথম মোটর বাস এলো, এই দু সময় ছাড়া কলকাতার পকেটমারদের গত 100 বছরে এর থেকে গুরুত্বপূর্ণ মিটিং আর হয়নি। পকেটমাররা জেনে গেছে 2-4 মাসের মধ্যে এই শহরে পাতাল রেল চালু হবে। এদের মধ্যে 2-4 জন ওই পার্ক স্ট্রিট কিংবা ময়দান স্টেশনে সিঁড়ি দিয়ে গহ্বরের মধ্যে নেমে ব্যাপারটা কিছুটা দেখেও এসেছে। ট্রাম, বাস, বাজার, সভা, এসব জায়গা সম্পর্কে এ শহরের পকেটমারদের চমৎকার অভিজ্ঞতা আছে, হাতে কলমে। কিন্তু এই পাতাল রেল ব্যাপারটা একেবারে নতুন। পকেটমারদের যা কিছু কেরামতি বাস ট্রামের দরজায়, কিন্তু শোনা যাচ্ছে পাতাল রেলের কামরার দরজা গাড়ি ছাড়া মাত্র নাকি একা একা বন্ধ হয়ে যাবে, আর তারপরে না থামা পর্যন্ত খুলবে না। যদি তাই হয় সে খুবই দুশ্চিন্তার কথা। তাছাড়া ওই চওড়া সিঁড়ি, অনেক আলো, কোনোটাই পকেটমারদের পক্ষে শুভ সংবাদ নয়। সবচেয়ে বড় কথা অভিজ্ঞতার অভাব। পকেট মারার কাজটা খুবই নিখুঁত হাতের ব্যাপার। যার যেখানে অভিজ্ঞতা ও অভ্যেস, যে যেখানে রপ্ত করেছে সে সেখানেই পকেট মারে। দোতলা বাসের সিঁড়িতে যে পকেট মারে, একতলা বাসের দরজায় যত লোভনীয় খদ্দেরই থাক
চেষ্টাও করবে না। আবার একতলা বাসের দরজার লোকটি ভুলেও কোনো দিন যতই আকর্ষণ থাক ট্রামের দরজায় ব্যবসা করবে না। যে যেখানে যে ব্যাপারে বিশেষজ্ঞ সে সেখানেই থাকবে। অন্যত্র কাজের চেষ্টা করা তার পক্ষে বিপজ্জনক। কিন্তু এখন কোথাও গিয়ে কিছু যদি শেখা যায় তবেই রক্ষা। তা না হলে পাতাল রেল চালু হলে তো ধনে প্রাণে মরতে হবে। পকেটমাররা যতদূর সম্ভব খোঁজ নিয়ে জেনেছে এ দেশে আর কোথাও পাতাল রেল নেই। সুতরাং 2-4 মাস অন্য কোনো শহরে গিয়ে হাতে কলমে ট্রেনিং নিয়ে আসবে, তাও তো হবার নয়। কি করা যাবে এই অবস্থায়? হাফিজ সর্দারের ঘরে আজকের মিটিংয়ের আলোচ্য বিষয় এই একটাই। সিল্কের লুঙ্গি, বিরাট গোঁফ, খালি গা, গলায় সোনার বিরাট ধুকধুকি। হাফিজ সর্দার চিন্তিত মুখে বিছানায় বসে রয়েছে আর খাটের নিচে মৃদু গুঞ্জনে ব্যস্ত হয়ে রয়েছে কলকাতার অব্যর্থ পকেটমারেরা। ভাবী দিনের অনিশ্চয়তায় অস্থির সবাই। হঠাৎ হাফিজ সর্দার মৌন ভঙ্গ করে গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে উঠল, ভাই সাহেব, চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। এখন কি করবে তোমরাই ঠিক করো। লাল্লু সিং শিয়ালদার ট্রামে পকেট মারে। শিয়ালদায় পাতাল রেল যাচ্ছে না, তাই সে একটু নিশ্চিন্ত। তার মাথাও ঠান্ডা। সে বলল, পাতাল রেল 2-4 মাস কেন, 2-4 বছরেও হবে না। এ নিয়ে ভাবনা করে কি লাভ। সঙ্গে সঙ্গে 4-5 জন খেঁকিয়ে উঠল, আয় চুপ, তোমার লাইনে অসুবিধা নেই তাই মাতব্বরি করছো। আমরা যারা এই চৌরঙ্গি ট্রামে বাসে পকেট মারি, আমাদের তো পাতাল রেলের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাল্লু দাস পার্ক স্ট্রিটের মোড়ের কারিগর। সে বলল, পকেট থেকে হাত দিয়ে যখন মানিব্যাগটা সরাচ্ছি তখন যদি কামরার দরজাটা বন্ধ হয়ে যায়, হাত শুধু গাড়ির দরজায় আটকে গিয়ে ঝুলতে ঝুলতে পরে স্টেশন পর্যন্ত যেতে হবে, ধরা তো পড়বই, হাতটাও চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। নানা রকম কথা কাটাকাটি হতে লাগলো। কেউ বলল পকেট মারা ছেড়ে দিয়ে এরপর থেকে সিনেমার টিকিট ব্ল্যাক করবে। আরেকজন বলল কাটা ফল বেচবে। বিল্লু মিঙা বলল তাদের বাপ ঠাকুরদার চুল কাটার ব্যবসা, সেও এখন থেকে তাই ধরবে। কিছুক্ষণ আবোল তাবোল শোনার পর হাফিজ সর্দার এক হুঙ্কারে সবাইকে থামিয়ে দিল। হিন্দি সিনেমার হিরোর মতো গর্জন করে সে বলল, খামোশ, থামো। হাফিজ সর্দারকে কলকাতার পকেটমাররা প্রত্যেকে বাঘের মতো ভয় পায়। তার গর্জনে মুহূর্তের মধ্যে সকলের কথাবার্তা থেমে গেল। এবার হাফিজ সর্দার তার দেশওয়ালি ভাষায় সমবেত পকেটমারদের যা বলল তা খুবই সুচিন্তিত এবং সর্দারের যোগ্য কথা। সর্দারের বক্তব্য হলো, সামান্য এক পাতাল রেলের জন্য আর্টিস্টরা, পকেটমাররা নিজেদের আর্টিস্ট বলে থাকে, তা সামান্য এক পাতাল রেলের জন্য আর্টিস্টরা তাদের বহু কর্মের, বহু সম্মানের পেশা ত্যাগ করতে পারে না। এই পাতাল রেল কলকাতার আর্টিস্টদের সামনে এক অসামান্য চ্যালেঞ্জ তুলে ধরেছে। কলকাতার আর্টিস্টরা যারা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা অঙ্গুলি হেলনে অসাধ্য সাধন করতে পারে, তারা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না? তারা কি চোরের মতো পালিয়ে যাবে এই চ্যালেঞ্জের সামনে থেকে? হাফিজ সর্দারের এই ওজস্বিনী বক্তৃতা শুনে কলকাতার আর্টিস্টরা অর্থাৎ পকেটমাররা নড়ে চড়ে বসল। হাফিজ সর্দার বলে চলল, ভাই সব, সামান্য পাতাল রেলের ভয়ে আজ যদি আমরা পালিয়ে যাই তাহলে তার চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে? ছিঁচকে চোরেরা, ছেনতাই পার্টিরা আমাদের দুও দেবে। বাটপাড়ের জগতে আর আমরা মুখ দেখাতে পারবো না। আমাদের পকেট মারি পাতাল রেলে চালাতেই হবে।
হাফিজ সর্দার জানালো সে বহু কষ্টে খবর জোগাড় করেছে যে বিলেত, আমেরিকা আর অন্যান্য যেসব দেশে পাতাল রেল আছে সেখানেও পকেট মার আছে। আর যদি সেই সব সাহেবদের দেশের পাতাল রেলে পকেটমারি চলতে পারে তো কলকাতাতেও চলবে। এবার প্রশ্ন উঠল, সেখানে কি করে পকেটমাররা কাজ করে সেটা তো জানা দরকার। হাফিজ সর্দার বলল যে সেটা ঠিক কথা, সেই জন্য তোমরা চাঁদা দেবে, আমি বিলেত যাব, গিয়ে দেখে আসবো সেখানকার পকেটমারদের কীর্তিকলাপ, ফন্দি প্যাঁচ, তারপর এসে তোমাদের সব শিখিয়ে দেব। এতক্ষণে সমবেত পকেটমাররা সকলেই আজকের মহতী সভার উদ্দেশ্য বুঝতে পারল। সবাইকে এখন কষ্টের টাকা দিয়ে সর্দারকে বিলেত পাঠাতে হবে। চুল্লু শেখ প্রশ্ন করলো, অবশ্য একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে সর্দার তো ইংরেজি জানে না, বিলেতে গিয়ে কি কিছু বুঝতে পারবে? হাফিজ সর্দার পাকা লোক, এরকম প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল। সঙ্গে সঙ্গে সে জানালো যে সে পিন্টুকে সঙ্গে করে নিয়ে যাবে। পিন্টু একজন ছোকরা, ফিরিঙ্গি পকেটমার, ইংরেজিতেই কথা বলে। কিন্তু সর্দারের কথা শুনে সাকরেদরা আরও ঘাবড়ে গেল। শুধু একজন নয়, তার মানে সর্দার ছাড়া পিন্টুরও ভাড়ার টাকা তাহলে তাদের দিতে হবে। ব্যাপার বেশ গোলমেলে হয়ে উঠেছে। এমন সময় বুড়ো পকেটমার কাল্লু দাস, সে হাফিজেরই সমবয়সী, হঠাৎ দুম করে বলে বসলো, হ্যাঁ সর্দার, তুমি তো গদিতে বসে বকরা নাও, তুমি কলকাতার পকেটমারি শিখলে না, তুমি বিলেতের পকেটমারি কি শিখবে? এইবারে ঘরের আবহাওয়া রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল। বচসা চেঁচামেচি থেকে প্রায় হাতাহাতি পর্যন্ত। হাফিজ সর্দার অগ্নিবর্ণ চোখ করে খাটের ওপর থেকে তর্জন গর্জন করতে লাগলো। অবশেষে কয়েকজন ঠান্ডা মাথার পকেটমার মধ্যস্থতা করে ব্যাপারটা আপাতত ধামাচাপা দিল। কোনো কিছু সিদ্ধান্ত না নিয়েই সভা ভাঙতে বসেছে। এমন সময় দেখা গেল ঘরের শেষ মাথায় দেওয়ালে ঠেস দিয়ে বসে মোটা তারু খুক 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 করছে। হাসছে না কাশছে বোঝা যাচ্ছে না। হাসাই স্বাভাবিক, কারণ তারু লোকটা একটু ফাজিল, বিনা কারণেই হাসে। এমনকি পকেট মারার মোক্ষম মুহূর্তে খদ্দেরের পকেট থেকে মানিব্যাগ তুলে নেওয়ার গোপন ক্ষণেও সে ফিক করে হেসে ফেলে। এই গুরুত্বপূর্ণ সভায় তার এই অহেতুক হাসির কারণ কেউই ঠিক বুঝে উঠতে পারল না। হাফিজ সর্দার তো ভীষণ ক্ষেপে গেল, চেঁচিয়ে উঠল, হ্যাঁ মোটা তারু, এ তো হাসির কি হয়েছে? মোটা তারু হাসতে হাসতেই উঠে দাঁড়িয়ে তার জামার ওপরের দুটো বোতাম খুলে গেঞ্জির ভেতরে হাত দিয়ে 5-7টা মানিব্যাগ বার করে আনলো, তারপর গোটা চারেক ফাউন্টেন পেন বার করলো তার প্যান্টের সাইড পকেট থেকে। যে কোনো সফল পকেটমারের কাছেই কয়েকটা কলম বা মানিব্যাগ তো থাকবেই, সেটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু আসল আশ্চর্যের বিষয় হলো মোটা তারু যা জানালো সেই ব্যাপারটা। মোটা তারুর বক্তব্য হলো যে এই মানিব্যাগ আর কলমগুলো সবই সে পাতাল রেলের কামরা থেকে পকেট মেরে পেয়েছে। সবাই এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তাহলে কি তারু এর মধ্যে বিলেত, আমেরিকা কোথাও থেকে ঘুরে এসেছে? তারু লোকটা ফাজিল, কিন্তু মিথ্যেবাদী তো নয়। কিন্তু ও তো ইংরেজি টিংরেজি জানে না, বিলেত বা আমেরিকায় কি করে কাজ চালালো, কি করে শিখলো? তারু বলল, বিলেত টিলেত নয়, এই কলকাতার পাতাল রেল থেকেই এসব পেয়েছি। সবাই অবাক। কলকাতায় পাতাল রেল কোথায়? সে তো আরম্ভ হতে কয়েক মাস দেরি রয়েছে। তারু বলল, গতকাল দুপুরে পার্ক স্ট্রিটের মোড়ে একটা 6 নম্বর বাস তাক করছিলাম, এমন সময় দেখি গাড়ি করে লোকজন, বাবু সাহেব নেমে সবাই পাতাল রেলের ওই নতুন সিঁড়ি দিয়ে নামছে। কি না কাজ কেমন এগোচ্ছে তাই তাদের দেখানো হবে। আমিও তাদের পিছু নিলাম, কেউ আমাকে ভালো করে খেয়ালই করলো না। সবাই রুদ্ধশ্বাসে শুনছিল।
তারু একটু থামতেই চেঁচিয়ে উঠল। তারপর মোটা তারু অল্পেই হাঁপিয়ে যায়, সে একটু দম নিয়ে বলল, কি ঝলমলে ঝকমকে প্ল্যাটফর্ম, আর সিঁদুর পড়ে গেলে সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় ওখান থেকে। তারপর গাড়ির কামরা, সিট সব চমৎকার। বাবু সাহেবরা সবাই খুশিতে ভরপুর কামড়ায় কামড়ায় উঠে পড়লো, আমিও উঠলাম। সবাই আত্মহারা। গেটের কাছে যখন ধাক্কাধাক্কি করে সবাই উঠছে, আমি হাতিয়ে ফেললাম এসব, এই কলম, মানি ব্যাগ এসব। এরপর ধীরে ধীরে তারু বর্ণনা করলো কিভাবে পাতাল রেলের কামরার দরজা খোলে, বন্ধ হয়, সিটের সারির বাঁকে ঠিক কোন জায়গায় দাঁড়াইলে হাত সাফাইয়ের সুবিধা হয়, এইসব। এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। পাতাল রেলে পকেট মারো এই নামে নতুন ট্রেনিং ক্লাস চালু হয়েছে কলকাতার পকেটমারদের জন্য। বলা বাহুল্য, মোটা তারুই সেই ক্লাসের প্রিন্সিপাল। হাফিজ সর্দারের বিলেত যাওয়া হয়নি, তবে তার জন্য সে খুব দুঃখিত নয়। পাতাল রেল চালু হলে তার আয় খুব বেড়ে যাবে, এ বিষয়ে সে নিশ্চিত। সর্দার এখন দিন গুনছে পাতাল রেল কবে চালু হবে। গল্পটা এখানেই শেষ। আপনার কিরম লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন দয়া করে। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।